আসসালামু আলাইকুম সবাইকে। পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। চলুন আজকে পদ্মা সেতু থেকে একটু ঘুরে আসা যাক। মুন্সিগঞ্জের লৌহজঙ্গের সাথে শরীয়তপুর মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। সেতুটি 2022 সালের 25শে জুন উদ্বোধন করা হয়। ওই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে মাওয়া প্রান্ত দিয়ে টুল প্রদান করে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহণ করেন এবং এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করা হয়। পদ্মা সেতু বাংলাদেশের সম্পূর্ণ নিজের অর্থে তৈরি করা হয়েছে। পদ্মা সেতুর নির্মাণ কাজে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প ছিল এটি। 2 স্তর বিশিষ্ট ইস্পাত এবং কনক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপরের স্তরে 4 লেনের সড়ক এবং নিচে রয়েছে একক রেলপথ। পদ্মা নদীর অববাহিকায় তৈরি সেতুটি 41টি স্প্যান নিয়ে গঠিত। প্রতিটি স্প্যান লম্বায় প্রায় 150 মিটার এবং চওড়ায় 22.5 মিটার। সেতুটির মোট দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্প্যান সংখ্যা ও মোট দৈর্ঘ্যের উভয় দিক থেকে গঙ্গা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতু এবং 128 মিটার গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু এটি। সেতুটি চালু হওয়ার পর বাংলাদেশের জিডিপিতে প্রায় 1.2% জিডিপি বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের। ইতিহাসটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। পদ্মা সেতুর ইতিহাস 1971 সালের দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী জাপান থেকে আগত জরিপ বিশেষজ্ঞদের একটি দল পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশের নিকট ঢাকা ফরিদপুর সড়ক নির্মাণের জন্য একটি সম্ভাব্যতা প্রতিবেদন জমা দেয়। সড়কটি নির্মাণের অংশ হিসেবে তারা পদ্মা নদীর অপর একটি সেতু নির্মাণের পরামর্শ দেন। বাংলাদেশ স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান পদ্মা নদীর উপর সেতু নির্মাণের ঘোষণা দিলেও তার মৃত্যুর কারণে এই প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। 1998 সালের 16 সেপ্টেম্বর বাংলাদেশের সরকার রাজধানী ঢাকা ও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ঢাকা মাওয়া ভাঙ্গা খুলনা মহাসড়ক পদ্মা নদীর উপর একটি সেতু নির্মাণের জন্য 3,643 কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব করে। 5 কিলোমিটার দীর্ঘ এবং 18.10 মিটার চওড়া উক্ত সেতুটি দেশের সম্ভাব্য দীর্ঘতম সেতু হিসেবে বিবেচনা করা হয়েছিল। প্রস্তাবে 1999 সালের জুলাই মাসে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 2004 সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। নির্মাণের জন্য প্রস্তাবিত টাকার 2,693 কোটি টাকা বিদেশি উৎস থেকে এবং 750 কোটি টাকা জাতীয় উৎস থেকে যোগান দেওয়ার কথা ছিল। 1999 সালের মে মাসে উক্ত সেতুর প্রকল্পের জন্য প্রাক সম্ভাব্যতা যাচাই প্রি ফিজিবিলিটি টেস্ট পরীক্ষা করা হয়। 2001 সালের 4 জুলাই মাওয়া জাজিরা প্রান্তে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী সরকারের পরামর্শক কমিটি পাটুরিয়া দৌলতদিয়া পয়েন্ট, দুহার চর ভদ্রাসন পয়েন্ট, মাওয়া জাজিরা পয়েন্ট, চাঁদপুর বেদরগঞ্জ পয়েন্ট প্রাক সম্ভাব্যতা সমীক্ষা যাচাই করায়। 2004 সালের জাইকা জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা নিয়োজিত পরামর্শক নিপ্পন কুই পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের বিস্তারিত সমীক্ষা পরিচালনার পর আগের নির্ধারিত মাওয়া জাজিরা পয়েন্টেই সেতু নির্মাণের জন্য পরামর্শ দেয়। 2006-07 বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে তৎকালীন বাংলাদেশের সরকার পদ্মা বহুমুখী সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। তত্ত্বাবধায়ক সরকার এ সেতু নির্মাণের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তা পাওয়ার জন্য আলোচনা করে। সম্ভাব্যতা যাচাইয়ের 2007 সালের 20 আগস্ট তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার একনেকের বৈঠকে প্রায় 10,161 কোটি টাকার পদ্মা সেতু প্রকল্পের অনুমোদন দেয়। তখন 2015 সালের মধ্যে সেতুটি নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়। এর জন্য সেই বছর পদ্মা সেতুর বিশদ নকশা প্রণয়নের দরপত্রও আহ্বান করা হয়। 2008 সালে সাধারণ নির্বাচনের আগে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেয়। নির্বাচনে জয়ী হয়ে সরকার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়। তখন 2011 সালে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করার কথা জানানো হয়। এই জন্য 2009 সালে নকশা প্রণয়নের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয় এবং ভূমি অধিগ্রহণের জন্য ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য সেতু নির্মাণে বিশ্ব ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক, জাইকা, ইসলামী উন্নয়ন ব্যাংক অর্থ যোগান দেওয়ার প্রতিশ্রুতি দেয়। 2009 সালের 28 এপ্রিল বিশ্ব ব্যাংকের সাথে বাংলাদেশের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বাসেক 2010 সালের এপ্রিলে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণের প্রকল্পের জন্য প্রাক যোগ্যতা দরপত্র আহ্বান করে। প্রথম পরিকল্পনা অনুসারে 2011 সালের শুরুর দিকে সেতুর নির্মাণ কাজ আরম্ভ হওয়ার কথা ছিল এবং 2013 সালের মধ্যে প্রধান কাজগুলো শেষ হওয়ার কথা ছিল। পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি 3টি জেলাকে অন্তর্ভুক্ত করবে: মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্ট উত্তর পার, শরীয়তপুর ও মাদারীপুর জাজিরা দক্ষিণ পার। এটির জন্য প্রয়োজনীয় এবং অধিগ্রহণকৃত মোট জমির পরিমাণ ছিল প্রায় 918 হেক্টর।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। আমি আপনাদের দেখাবো পদ্মা সেতু কাকে বলে। আচ্ছা আচ্ছা, আর কি দেখাবেন আপনি? আমি এটা আপনাদের এখন এটা কেপিআই কেপিআই কি পারফরম্যান্স আমাদের জন্য পুলিশ। এই যে পুলিশ আছে, আর দেখেন আমাদের গার্ড দেওয়ার জন্য কল্পনা ইন্ডিকেটর? 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্মা সেতু প্রকল্প পাশ করলেও আওয়ামী লীগ সরকার এসে রেলপথ সংযুক্ত করে এবং 2011 সালের 11 জানুয়ারি প্রথম দফায় সেতুর ব্যয় সংশোধন করা হয়। তখন এর ব্যয় ধরা হয় 20,507 কোটি টাকা। পরে পদ্মা সেতুর ব্যয় আরও 8,000 কোটি টাকা বাড়ানো হয়, ফলে পদ্মা সেতুর মোট ব্যয় দাঁড়ায় সর্বমোট 28,793 কোটি টাকা। 2011 সালের এপ্রিল মাসে বিশ্ব ব্যাংকের সাথে বাংলাদেশের 120 কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি হয়। একই বছরের 18 মে জাইকার সঙ্গে সরকারের 41 কোটি 50 লাখ ডলার এবং 6 জুন এডিবির সঙ্গে 61 কোটি 50 লাখ ডলারের ঋণ চুক্তি হয়। 2011 সালের 10 অক্টোবর দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন স্থগিত করে বিশ্ব ব্যাংক। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমানের নামও দুর্নীতির অভিযোগের সাথে যুক্ত হয়। 2011 সালের 14 নভেম্বর সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে বদলি করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয় এবং 5 ডিসেম্বর তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠানো হয়। 2012 সালের 29 জুন সেতুর পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে দরপত্রে অংশ নেয় এসএনসি লাভ লিনের সঙ্গে বাংলাদেশি কর্মকর্তাদের দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগ এনে বিশ্ব ব্যাংক ঋণ চুক্তি বাতিল করে। পরে অন্য দাতা সংস্থাগুলো তার প্রতিশ্রুতি ঋণ চুক্তি বাতিল করে। 2012 সালের 4 জুলাই জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করার কথা বলেন এবং 8 জুলাই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ পরিকল্পনা সংসদে পেশ করেন। 2012 সালের 9 জুলাই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। বিশ্ব ব্যাংকের শর্তের কারণে 23 জুলাই তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে নেওয়া হয় ও 24 জুলাই সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে ওএসডি করা হয়। সরকারের অনুরোধে 20 সেপ্টেম্বর বিশ্ব ব্যাংক প্রকল্পে পুনরায় সম্পৃক্ত হতে রাজি হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অর্থায়ন করতে অসম্মতি জানায়। 2012 সালের 17 ডিসেম্বর সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে প্রধান আসামি করে 7 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। 26 ডিসেম্বর রাজধানীর শাহবাগ এলাকা থেকে মোশাররফ হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় দুদক। গ্রেপ্তার করা হয় আরও 2 জনকে। 2013 সালের 16 জানুয়ারি মোশাররফ হোসেন ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করে সরকার। 2013 সালের 5 ফেব্রুয়ারি জামিনে মুক্ত হন তিনি। 2013 সালের 31 জানুয়ারি পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থ আর নেওয়া হবে না, সরকার এমন সিদ্ধান্তের কথা জানায়। 2013 সালের 26 জুন আবার দরপত্র আহ্বান করা হয়। 2014 সালের 17 জুন পদ্মা বহুমুখী সেতু নির্মাণের চায়না রেলওয়ে মেজর ব্রিজ কোম্পানি গ্রুপের সঙ্গে চুক্তি করে সেতু বিভাগ। 2014 সালের 17 সেপ্টেম্বর দুদক জানায় পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি। 26 অক্টোবর পদ্মা সেতু দুর্নীতি মামলার অবসান হয়। 2014 সালের 26 সেপ্টেম্বর মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় এবং 2015 সালের 12 ডিসেম্বর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নকশা পদ্মা বহুমুখী সেতুর সম্পূর্ণ নকশা AECOM এর নেতৃত্বে আন্তর্জাতিক এবং জাতীয় পরামর্শকদের নিয়ে গঠিত একটি দল তৈরি করে বাংলাদেশের প্রথম বৃহৎ সেতু প্রকল্প যমুনা বহুমুখী সেতু প্রকল্পের আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেল তৈরি করা হয়। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী 11 সদস্যের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি নিযুক্ত হয়। এ প্যানেলে সেতুর নকশা প্রণয়ন ও বাস্তবায়ন পর্যায়ে প্রকল্প কর্মকর্তা, নকশা পরামর্শক, উন্নয়ন সহযোগীদের বিশেষ পরামর্শ প্রদান করে। পদ্মা সেতুর ভৌত কাজকে মূলত 5টি প্যাকেজে ভাগ করে করা হয়। মূল সেতু, নদী শাসন, জাজিরা সংযোগকারী সড়ক, টোল প্লাজা, মাওয়া সংযোগকারী সড়ক, টোল প্লাজা ইত্যাদি। মাওয়া ও জাজিরা সার্ভিস এলাকা প্রকল্পে নিয়োজিত নকশা পরামর্শক প্রতিষ্ঠান মনসেল এইকম ভৌত কাজের ঠিকাদার নিয়োগের প্রাক যোগ্যতা দরের নথি প্রস্তুত, টেন্ডার আহ্বানের পর টেন্ডার নথি মূল্যায়ন, সহায়তা ও সংক্রান্ত যাবতীয় কাজের দায়িত্বপ্রাপ্ত ছিল। আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেল নকশা পরামর্শক প্রতিষ্ঠানের কাজ তদারক করত। ভৌত কাজের বিভিন্ন প্যাকেজের জন্য দরপত্র মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছিল। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক ছিলেন কারিগরি মূল্যায়ন কমিটির সভাপতি। পাইলিংয়ের সমস্যা পদ্মা সেতুর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ ছিল পাইলিং। বিশ্বের সবচেয়ে খরস্রোতা
এই নদীতে প্রথম দিকে সেতু নির্মাণকারী প্রকৌশলী ও বিশেষজ্ঞদের পদ্মা নদীর তলদেশের মাটি খুঁজে পেতে ব্যাগ পেতে হয়। তলদেশের স্বাভাবিক মাটি পাওয়া যায়নি। সেতুর পাইলিং কাজ শুরু পরে সমস্যা দেখা যায়। প্রকৌশলীদের নদীর তলদেশে স্ক্রিন রাইটিং পদ্ধতিতে কৃত্রিম প্রক্রিয়ায় মাটির বদলে নতুন মাটি তৈরি করে পিলার গাঁথার চেষ্টা করে। এ প্রক্রিয়ায় উপর থেকে পাইলের ছিদ্র দিয়ে রাসায়নিক নদীর তলে পাঠিয়ে মাটির শক্তিমত্তা বাড়ানো হয়। তারপর এই মাটিতে পিলার গেঁথে দেওয়া হয়। এই পদ্ধতিতে পাইলের সঙ্গে স্টিলের ছোট ছোট পাইপ ওয়েল্ডিং করে দেওয়া হয়। পাইপের ভেতর দিয়ে এক ধরনের কেমিক্যাল পাঠিয়ে দেওয়া হয় নদীর তলদেশের মাটিতে। রাসায়নিক প্রভাবে তখন তলদেশের সেই মাটি শক্ত রূপ ধারণ করে। এক পর্যায়ে সেই মাটি পাইলের লোড বহন করতে সক্ষম হয়ে ওঠে। তখন এই পাইল বসানোর কাজ সম্ভব হয়। নির্মাণ ব্যয়: পদ্মা সেতু নির্মাণ মোট খরচ প্রায় 30,193.39 কোটি টাকা। এসব খরচের মধ্যে রয়েছে সেতুর অবকাঠামো তৈরি, নদী শাসন, সংযোগ সড়ক, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ, বেতন ভাতা ইত্যাদি। বাংলাদেশের অর্থ বিভাগের সঙ্গে সেতু বিভাগের চুক্তি অনুযায়ী সেতু নির্মাণের 29,893 কোটি টাকা ঋণ দেয় সরকার। 100% সুদ হারে 35 বছরের মধ্যে সে টাকা পরিশোধ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। 2022 সালে 25শে জুন সেতুটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং পরের দিন থেকে এটি বাংলাদেশের মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। উদ্বোধন উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন মাননীয় প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান এবং জঙ্গি হেলিকপ্টার এরোবেটিক ডিসপ্লে প্রদর্শন করে। সেতুটির উদ্বোধন উপলক্ষে পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, চীন, রাশিয়া, ডেনমার্ক সহ পৃথিবীর অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অভিনন্দন বার্তা পাঠান। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধিও বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানায়। উদ্বোধনের পর জনসাধারণের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়ার পর তাৎক্ষণিকভাবে কিছু বিশৃঙ্খলা দেখা দেয়। উন্মুক্ত করে দেওয়ার প্রথম দিনই গতিসীমা অমান্য করে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় 2 জন মৃত্যুবরণ করেন। ফলশ্রুতিতে সেতুতে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা টহল কার্যক্রম জোরদার করেন এবং ভ্রাম্যমাণ আদালত সেতুতে অভিযান পরিচালনা করে। পাশাপাশি সেতুতে যানবাহন থামানো, পার্কিং, পায়ে হেঁটে পার হওয়া, মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়। টুল আদায়: 28 এপ্রিল 2022 সালে সেতু মন্ত্রণালয় পদ্মা সেতুর জন্য টুলের হার প্রস্তাব করে। তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠায়। 17 মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিভিন্ন পরিবহনের জন্য আলাদা আলাদা টুলের হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। পদ্মা সেতুর টুল আদায় সহায়তা করছে যমুনা ব্যাংক। পদ্মা সেতু মাওয়া জাজিরা পয়েন্ট দিয়ে নির্দিষ্ট পথের মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রের সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলে সরাসরি যোগাযোগ তৈরি করে। এই সেতুটি অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক, শিল্প বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখবে। প্রকল্পটির ফলে প্রত্যক্ষভাবে প্রায় 44,000 বর্গ কিলোমিটার বা বাংলাদেশের মোট এলাকার প্রায় 29% অঞ্চল জুড়ে 3 কোটিরও অধিক জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হচ্ছে। ফলে প্রকল্পটি দেশের পরিবহন নেটওয়ার্ক, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে। সেতুটিতে ভবিষ্যতে রেল, গ্যাস, বৈদ্যুতিক লাইন, ফাইবার অপটিক কেবল ইত্যাদি সম্প্রসারণ করা হচ্ছে ডে বাই ডে। এই সেতুটি নির্মাণের ফলে বাংলাদেশের জিডিপিতে 1.2% জিডিপি বৃদ্ধি পেয়েছে।
ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ সাথে থাকবার জন্য। সবাই টুল দিয়ে পদ্মা সেতু দেখতে যাবেন এই প্রত্যাশায় রইল।